আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ দায়ের হয়েছে, তুমি কিছু বলবে? সম্পূর্ণ মিথ্যা। সম্পূর্ণ ওনার রাজনৈতিক মতাদর্শের আমি বিশ্বাসী। উনি সিপিএম বামপন্থী মানসিকতার লোক, কিন্তু উনি প্রতিবাদী, উনি বিরোধী বলেই আমি ব্যক্তিগতভাবে ফেরদৌস শামীমের সঙ্গে আছি। তিনি লড়াই করুন, আইনি লড়াই করুন। এই জিনিস অনেকদিন ধরে চলছে। সিলদাতে সারের দাম বৃদ্ধি নিয়ে যাকে জেলে ঢুকিয়েছিল, কার্টুন আঁকার জন্য অধ্যাপক অম্বরীশ বাবুকে ঢুকিয়েছিল, সেই থেকে শুরু করে এই যে কালচার, অম্বিকেশ মাহাতো, এই যে কালচার, এই কালচার কন্টিনিউ করছে। এই কালচারের শিকার হচ্ছে ফেরদৌস শামীম। আমি তো প্রত্যেক দিন এই কালচারের শিকার হই। আমার লাস্ট এই হেয়ার স্ট্রিট থানায় আমাকে জুতো ছুঁড়লো, আমাকে নোংরামি করলো। কোনো ভিডিও ফুটেজে দেখতে পাবেন না যে আমি দাঁড়িয়ে ওদের প্রতিবাদ পর্যন্ত করেছি, আমার নামে এফআইআর করেছি। অথচ আমি যে এফআইআর করেছি এখনো পর্যন্ত আর এফআইআর নাম্বার দেয়নি। এই কেসটা নিয়ে মমতা ব্যানার্জির 5 বছরে একমাত্র বিরোধী নেতা যার নামে 107টা মামলা হল। তারপরে আমি সঠিক পথে আছি, আমার লড়াইটা ঠিক আছে, আমার সঙ্গে কারোর কোনো বোঝাপড়া নেই, এটা প্রমাণিত হচ্ছে। বাংলাকে বদনাম করতে বোমাতঙ্ক বিভিন্ন জায়গায় চলে যায়। আরেক জায়গায় আদালতে আজকে বিভিন্ন পোস্ট অফিস আদালতে দেখা যাচ্ছিল বোমাতঙ্ক, যদিও সেখানে পরে বোম পাওয়া যায়নি। ওটা তৃণমূল করেছে জাজদের ভয় দেখানোর জন্য। আজকে বলছে এটা বিজেপির চাল, পাসপোর্ট অফিস দুটো বিজেপির চাল। তা রাজ্য সরকার কেসটা হ্যান্ড ওভার করে দিক না এনআইএ হাতে, সিআইডি হেল্প করুক, এনআইএ করুক, তদন্ত বেরিয়ে যাবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোকেরা যুক্ত এবং বাংলাদেশি জামাতিরা যুক্ত, যাদের নাম কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের নাম রাখা নিয়ে এত মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম। সেই এনআই নিয়ে একটা প্রশ্ন করবো দাদা, আজকে হাইকোর্টে রাজ্য গিয়েছিল যে বেলডাঙ্গা মামলার কেস, আজকে আমার মামলাতেই গেছিল, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিয়েছি, পেয়ে যাবে। এটা একটা বড় জয় হয়েছে। আজকে রাজ্য সরকার যে স্টে চাইতে গেছিল, স্টে রিফিউজ করেছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। একটু আগেই অর্ডার আপলোড হয়েছে। আই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট। সেন্ট্রাল ফোর্স আসার পর যে পরিস্থিতি কিছু বদলাবে, ব্যবহার করা হবে কিভাবে দেখছেন? আমার অতীত অভিজ্ঞতা ভালো না, তবে আমি আশাবাদী ইলেকশন কমিশন আপ টু দি মার্ক করতে পারেননি। সিও অফিস চেষ্টা করলেও ইসিআই, ধরুন ডিএমদেরকে অ্যাকশন নেওয়া উচিত ছিল, এগেনস্ট আরো বহু এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বেশ কিছু বিএলওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেভাবে হয়তো সিও অফিস থেকে পাঠিয়েছেন, উপর থেকে অ্যাপ্রুভ্যাল তারা দেননি, বা উপর সিও অফিস পাঠায়নি, আমি জানি না। কিন্তু আরিজ আফতাব চলে যাওয়ার পরে, দীর্ঘ 6 বছর থাকার পরে চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে ইলেকশন কমিশন বিষয়গুলো চেষ্টা করছেন। তাই আমি আশাবাদী, কিন্তু না চালে বিশ্বাস নেই। বিগত বেশ কয়েকটা নির্বাচনে আমার অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাতে আমি দেখেছি যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রুট মার্চ থেকে শুরু করে বুথে যে এন্ট্রি পয়েন্টে তারা থাকেন বা কিউআরটি, এইসব ব্যবহার করার ক্ষেত্রে এরা যে ধরনের শয়তানি সততা এবং যে ধরনের নোয়িং ফুললি ওয়েল একটা বড় কনস্পিরেসি করে, সেই কনস্পিরেসি চলতে থাকলে তো আপনি ভালো কিছু আউটকাম পাবেন না। 23-এর পঞ্চায়েতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 820 কোম্পানি প্যারামিলিটারি ফোর্সকে বসিয়ে রাখা হয়েছিল, ইউজ করা হয়নি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে গেটের ভিতরে রেখে 21-এর গণনা কেন্দ্রের ভিতরে তাণ্ডব চালানো হয়েছে। এভাবে বহু ভায়োলেশনের রিপোর্ট আছে। মগরাহাট পশ্চিমে বিজেপির প্রার্থী মানস সাহা তো কাউন্টিং সেন্টারে গিয়াসউদ্দিন মোল্লার বাহিনীর হাতে অর্ধমৃত হয়ে পরে কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে মারা গেলেন। অতএব বিগত দিনের অভিজ্ঞতা ভালো নয় আমাদের। তবে যেহেতু আরিজ আফতাবের মতো একটা স্থাবক আজকে সিও নেই, হিসাবে নেই, তাই আমরা আশাবাদী যে এবারে ইলেকশন কমিশন
মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে তারা একটা এফেক্টিভ ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে যে সমস্ত অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হয়েছে তার কোনো ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায়নি। আমাদের ইটাহারে একজন ইআরও মার খেয়েছেন, তার এগেনস্টে যারা মেরেছে ব্যবস্থা হয়নি। মুরুগন সাহেব বারবার 3বার আক্রান্ত হয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সিওকে মধ্যরাত্রি অব্দি আটকে রাখা হয়েছিল তার লিফটের সামনে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আর গত 2 দিন আগে আমি নিজেই তাণ্ডবের শিকার। আমি এফআইআর করার পরেও সিও সেই এফআইআর সিপি কলকাতার কাছে পাঠিয়ে দেওয়ার পরেও কমপ্লেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো দিকে যারা লুম্পেনদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে 2 জন বেলও পেয়েছেন আজকে। মিথ্যা মামলায় বেশিক্ষণ রাখা যায় না। উল্টো দিকে আমার করা মামলা এবং আমার ডিভিশন বেঞ্চের অর্ডারও ছিল, শুধু আমি নয়, ভারতীয় জনতা পার্টির সমস্ত জনপ্রতিনিধিদেরকে কোথাও অবস্ট্রাকশন করা যাবে না, চিফ জাস্টিসের ডাইরেকশন ছিল, সেটাও ভায়োলেশন হয়েছে। আমি কলকাতা হাইকোর্টে মেনশনও করেছি, তার ব্যবস্থা নেয়নি। অতএব এক্ষেত্রে কতটা ব্যবস্থা নেবে তার উপরে নির্ভর করছে এর আউটকাম বা রেজাল্টটা কি হবে। কমিশন বলছে যে কেন্দ্রীয় বাহিনীর অভিজ্ঞতা, মানে আপনি যেটা বললেন অভিজ্ঞতা খারাপ, যদি এবারও ওরকমই ভূমিকা দেখা যায় কেন্দ্রীয় বাহিনী, তাহলে এসআইআর করে কি কোনো রকম সুবিধা হবে? আমি এসব কাল্পনিক প্রশ্নের উত্তর দেব না। প্রথম কথা বলি, 28 তারিখে যে ভোটার তালিকা সবকিছু নিষ্পত্তি হয়ে বেরোনোর কথা ছিল, হয়তো ইলেকশন কমিশন আরো 5 দিন সময় নিত, নিষ্পত্তি করেই তালিকাটা বের করত, যে 58 লাখ, অ্যাবসেন্ট 5 লাখ, অমুক তমুক করে একটা তালিকা বেরোতো এবং সবাই জেনে যেত যে এটা একটা তালিকা। তারপরে হয়তো 200, 500, 1-2 হাজার এদিক ওদিক থাকতো, তারা ডিওর কাছে আপিল করতো, ডিওরা আপিল রিজেক্ট করলে সিওর কাছে করত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে যে কাণ্ড কারখানাটা করে দিয়েলেন, এর ফলে অনেকগুলো ভোটার লিস্ট বেরোবে, কিন্তু চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোচ্ছে আগামী পরশুদিন। এবং এই ভোটার তালিকায় বিতর্কিত এবং অমীমাংসিত যারা নাম আছে সেই নামটা বেরোবে না। সেই সংখ্যাটা কত আমি জানি না, কিন্তু সংখ্যাটা বিরাট বড়, 7,06,000 মতো বলা। ঠিক আছে, এখনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। আমি প্রথমেই তো শুরুর আগে একটা সংখ্যা বলেছিলাম, আর ফাইনাল ভোটার লিস্টের পরে ফাইনালি একটা সংখ্যা বলবো, বেরোবে, দেখতে পাবেন। এবং আমার কাছে অনেকেই চেয়েছে যে বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গা কোথায় গেল। বিহারে যেমন 30,90,000 অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে, এখানেও আমি বলেছি ফাইনাল ভোটার লিস্টের পরে, এখন তো ফাইনাল ভোটার লিস্টে 28 তারিখের পরে বলা যাবে না, সাপ্লিমেন্ট বেরোবে, এসি ওয়াইজ এক একটা এসি কমপ্লিট হবে, তার সাপ্লিমেন্ট ক্লোজ হবে। 294 ক্লোজ কমপ্লিট হওয়ার পরে আমি যে প্রশ্নগুলো আমার বিরোধীরা বা সংবাদ মাধ্যমের টক শোতে যাওয়া রাজনৈতিক বিশ্লেষকরা করেছেন, আমি 2টো কথা বলেছিলাম। একটা সংখ্যা বলেছিলাম যে এটা হতে পারে, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভোটে লড়ার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কারণ আমি একটা সময় বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করেছি 1988-89-এ পিকে কলেজে, বুথ লেভেল এজেন্ট ছিলাম আমি। তা ন্যাচারালি আমার সেই অভিজ্ঞতা দিয়ে আমি এটা বলেছি। সেই সংখ্যাটাও আপনারা পেয়ে যাবেন, কিছুটা আঁচ ড্রাফটে পেয়েছেন, কিছুটা আঁচ 28 তারিখে পাবেন, আর ফাইনালটা আপনারা পেয়ে যাবেন সাপ্লিমেন্ট ভোটার লিস্টের এসইউআই লিস্টের পরে। আর যে প্রশ্নটা বারে বারে করেছেন, কোথায় গেল অনুপ্রবেশকারী, কোথায় গেল ইত্যাদি ইত্যাদি, সেটা বিহারে যেমন সংখ্যা এসে গেছে, তেমনি এখানেও সংখ্যাটা এসে যাবে, সেটা আমি দিয়েও দেবো টাইমলি। এটা করতে দেন, একটু কিপ পেশেন্স। কিন্তু আমি মনে করি 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না, তারা এদিকে ওদিকে ঝামেলা করবেন না। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসে গেছে, উস্কানিতে পা দেবেন না। আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন, আমার কাছে খবর আছে।
বেশ কিছু জায়গায় বিডিও অফিস জানাবেন। আমি সিও কে বলবো, স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন।